আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট চুনস্তি। বলো এরপর কি, আর কি জানতে চাও? দুঃখিত না, এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে ৭৫-এর 15ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে এই আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করি, প্যাকেজ দেই। সোফা আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত 20 বা 25,000। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে 1,70,000 মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিওস। এটা তো তোমার, the credit goes to you. No, credit goes to you, man. Goes to you. মানে যাচ্ছি হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমি একজন আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই, 50 বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই 75-এর পরে আরো হয়তো 2-1 বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই, যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল, সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার 2024 আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫-এর 15ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে, দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খত, যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশর জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির commanding chief হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mufti Fauj commander-in-chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেস্ট করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করতে ভারতীয়
সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসেবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাঁধারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীনতে কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো? সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী বলতে, যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বললো, কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন, আপনাকে ঢাকায় সব আপনি যাবেন না, আপনি নয় দিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়া দিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যে 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিন বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি হোম প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোন নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই
যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে, কি ধরনের কথা? That means you have nothing in your hand. তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা কি কি ছিল? ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো ভাই, আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আচ্ছা, আমি তো করতে পারবেন না স্যার, সেনাবাহিনীতে 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। ঠিক স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নেই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যক্ষ থেকে আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোন দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত, তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে, তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তুমি আমার কি ভালো জানবে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না,
তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়তত্ত্ব স্বৈরাচার শাসন বাকশাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস লুটপাট মারধর চোরাচালান নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা শেষ মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এগুলো আমরা যারা সেনাবাহিনীর পৃষ্ঠপোষক ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। কিভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে গেছে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারা। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টে 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি,
চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দ্বিতীয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বুদ্ধি। আচ্ছা, আমার চাওয়ার কিছু নাই স্যার। কিন্তু একটা কোশ্চেন, ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন, 24-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে, এবং আমি কমেন্ট গুলো পড়ছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় 10টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সেই কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, তুমি ফ্র্যাঙ্ক উইথ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে, তার জন্য তো আমরা দায়ী। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চিনেছিলাম রাষ্ট্রপতি, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4000 লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য, আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান, সারনাস, ব্রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো সুযোগ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিল, যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য। তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে তারা। আমরা বললাম স্যার, এটা আপনার বললেন,
আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই, প্রথম গুলিটা আমাকে যেতে হবে মুনাফেক হিসাবে। তার আমি আপনাকে বাধা করছি, বা আমরাই বা আপনাকে বাধা করছি, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন স্যার। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে দিয়েছিল মনে হয় 81, 76 না 77, something like that। ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সভা ছিল চীনে, এটা তুমি দেখে নিতে পারো, আমার বইতে লেখা আছে সব। আচ্ছা 77 বলতে। এবং তার সাথে যে আমার কি ডায়ালগ হয়েছে 1 to 1, যেটা মধ্যে আর কেউ উপস্থিত ছিল না, পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে কি কি হয়েছে? আমি বলি শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম, যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা, তাদের একটা শুধু প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট স্টেট, তারপরে অঙ্গভূত করা, সিকিমের মতো। আর সেখানে লেন্দুদ্দি ছিলেন, আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজউদ্দিন, পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেন্দুদ্দি। এটা যখন আমরা বুঝতে পারলাম, তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে, ধরো পরবর্তী জীবনে, তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল, মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলিয়ে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেড কোয়ার্টার দাম করে এক সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম, বা আমাদের সাথীরা ফিরে আসতাম কল্যাণী, মানে এই স্বভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা হইল। তখন কেউ জিয়া রহমানের আশেপাশে যায়, কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু, তো কে যাবে ওনার সাথে দেখা করতে? তখন কিন্তু আমি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে পাকিস্তান আমল থেকে একসাথে কাজও করি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, এটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য, কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মিতে, সবাই জানি। আচ্ছা, উনি বললেন কি তোমাদের কর্মসূচি? তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল। তুমি যদি এই কর্মসূচিটা পড়ে
এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পরিপ্রেক্ষিতে। সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন। তো আমি বললাম যে স্যার, আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই, তারপর পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি করলেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি চললাম, আমি সম্পূর্ণভাবে একমত। স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে থেকে কার্যকারী করব। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না। আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আর্মি ছিলেন। দ্যাটস নট এ প্রবলেম। আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করেন। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাবো, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার, আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ দিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। তিনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমি ওর হাতের উপর হাত রাখলাম। তারপরে শপথ নিলেন। তবে একটা শর্ত থাকতো তোমার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললো শুধু তুমি আর নূর, এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি। তাও তার বাসায় অপশন এই কথা। তা বললাম স্যার, সেই শপথ তো আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশে রেখে এই ছিড়ায় ছোটায় আপনার আন্ডারই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে। আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই, আপনার করবো। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ। রাজনীতিতে বা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না। চালের আগে আপনাকে চিন্তা করতে হয়, এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এ ফ্রেশ? সম্ভব নয়। এভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল?
Obviously. Sheikh Mujib ki. Sheikh Mujib was a major player to implement the Indian design over Right. জি স্যার কিভাবে তুমি মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা তো, এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না। এটা করার উচিত ছিল না কেন, এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে, যেমন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম, আমি বলেছি ক্ষমতাচ্যুত করার কথা। He was a casualty. Right. He was a casualty in a conflict. It's a crossfire. Right. That's it. Right. তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই, কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব। তো তাকে তো সরাইতেই হবে এনি হাউ। আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো। জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে, কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বউ, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি সঠিক বয়ান নয়। স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন, মানে মানে বীর উত্তম ছিলেন একজন। আমি শেষ করি নাই। আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত, যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই, সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির ফিতা, জাতির বাতা, এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএতে কয়েকজনকে তারা মানে ইউএস এর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন, উনি তো কোনদিন একসেপ্ট করে নাই যে তাকে বলা হোক জাতির পিতা। কেনিয়াটা, জম্মু কেনিয়াটা, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুবুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। স্যার পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি ভারতের কালচারকে মানবো কেন? না, যদি মানা হয় সেই ক্ষেত্রে স্যার মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ সে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন দিয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্নাহ কোনোদিনই যদি হয়, যদি তারা করতেই চায়, তো তাহলে সে হবে। জি স্যার, আই এম ভেরি স্ট্রেট। কারণ আমার দাদা নানারা সব ছিলেন ইয়ারট্রাইব ফ্রম দি আলিগড়। তারাই প্রতিষ্ঠা করছে মুসলিম লীগ নওয়াজ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was the GS of Dhaka University. ঠিক আছে? Now he became the leader of the youth and student front of Muslim League. ওনারাই বিলাত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে টু প্রোভাইড লিডারশিপ। তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের জীবন স্বাধীন দেশ চাই, নো আদার থিং। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিল আমার বাবা, বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্নাহকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হচ্ছেন। জি স্যার। স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোশ্চেনে যে পরে কোশ্চেনটা স্যার মানে ইয়েস নো স্যার, দুই ইয়েতে যাবে। আমার দর্শকরা আর তোমার দর্শকরা, আপনার দর্শক স্যার, তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না যে তোমার দর্শক। আই এম প্রিভিলেজ, তুমি আমার সাথে কথা বলছো,
এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে তোমরা উন্নত দেশগুলির থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হুই ইজ জাতির পিতা ওই ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। হুই জাতির পিতা? কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোন জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাক স্যার, আমি এক কথা, একটা গ্রুপের একটা সেগমেন্ট অফ দি পপুলেশনের চিন্তা ভাবনা। না স্যার সেগমেন্ট অফ এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব। এটা শুধু মানুষ না, ওরা আরেক জিনিস। এটাকে আপনি ঠিক করতে পারবেন। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওদের আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছে বাংলাদেশ থেকে পলায়া। কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায়। আচ্ছা নিবে, ওনারা পলায় গেছে। এখন ওই দেশটাতে কোন জাতির পিতা আছে কি বলো? নাই। তো আমরা কেন জাতির পিতা নেবো? কেন নেব? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাষা নিয়ে নাম দিতে হবে না? ফজলুলের নাম নিতে হবে না? ফরউদ্দিন নাম নিতে হবে না? বলো তুমি আমি পরিষ্কার পাবে কেন? তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে, কিচ্ছা বলে। আসল কিচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন কমান্ডার ওয়াজেম হোসেন, পাকিস্তান নেভির চৌকুশ অফিসার। স্যার অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই। আমি কথা হচ্ছে যে শোনো, যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, সেই মর্যাদা দিতে হবে, নাহলে এটা মুনাফিক। না আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজে ভাবে কথা বলবেন, কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে। আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। আরেকটা কথা শুনতে, এই কথাটা তুমি বললেই তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল, ঠিক আছে, ব্যক্তিগত ভাবে বা পারিবারিক ভাবে। আমরা কিন্তু তার সাথে বিক্ষেপ করি নাই। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপীড়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাজী গোলাম মোস্তফার ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে মূর্খে,
স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা, এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা না, গাজী মানুষের নিজে নিজে ছিল। নিজে। তো হ্যাঁ। আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আপনি আমার বউ বিচার করেন। জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার, একটু শুরু থেকে বলুন। এটা একটা মানে মজার ঘটনা আছে। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি একা না, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম ভায়া মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দিই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো, দুই তরফে চলছে বিয়ার আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল। He has just come from Canada, so লম্বা চুল, and he had beautiful hair, and he was a handsome man. আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পেরেছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের রোতে সিটে বসে। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছু থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে নাই, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকিয়ে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিয়েছে। তখন বলে যে তুমি চুলটা টান দিয়েছো? বলে হ্যাঁ। বলে কি কেন? সেটা আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা কর। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই কুচকের ছেলে তখন বোধহয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস, রেড ক্রস আর একটা গাড়ি, গাড়ি সবুজ রঙ, গাড়ি আগে, পিছনের দিন মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। আমি তখন কুমিল্লা থেকে আসছি পিএসসি। তো ন্যাচারালি আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়মিত জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনজারধারী
সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, বহুতবার বাঁচবে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন বিভাগে ট্যাক্স প্লাটুনের একটা ছেলে, আমার নামটা মনে নাই, এসে বললো যে ভাই আপনাকে খোঁজ করতে, এই চিৎকার করতে এই তো গাজী গোলাম মোস্তফা, তার সাথে আর 10 জন ট্রেনগার দাঁড়িয়ে লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট। আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাড়ি গোলাম মোস্তফার সামনে বারান্দাতে। আমি মেজর ডালিম, আপনি আসুন, আপনার বেগম সাহেবের তো আছেন ভিতরে, আপনার আসুন, বরবধূকে আপনি গল্প করেছেন। হারামজাদা বারবার আর্মির, আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ওই ঠেকাইলেও প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন দাঁড়িয়ে। আমরা এই দেখি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার, কি আপনি আজকে তো উত্তেজিত করেন। আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, এ উঠা, মাইক্রোবাইক আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইক। আপনি ব্যাপার কি গাড়িতে? এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ, কি আমার কাপড় টাপড় ধরে 4 জন মিলা আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্য মহলে, নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন, কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ট্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাজীকে বললো, গাজী সাহেব আপনি কি করছেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি, তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও। কি হয়েছে কি? ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে। ঠিক আছে চল বলে ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। গাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, he was also the chairman of the Red Cross। বুঝতে পারলা? শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন। সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের ওই যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট,
ফার্ম গেটে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয়, কোথায় চাচ্ছে লক্ষ্মীবাড়ি ক্যাম্পে নাকি। তখন আমি চিন্তা করছি কি করি। এর মধ্যে আমার খালা আর মিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছিল, যেগুলো ক্ষত, তার দিকে রক্ত ছিল। আমি হঠাৎ বললাম, গাড়ি থামাও ড্রাইভার। ইন দি মিন টাইম স্বপন বাপ্পি ওরা কিছু গেস্টকে বোধহয় নাম বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, গাড়ি আসছিল না, কিছু ওরা কি উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার 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 গাড়িতে প্রায় 4 জন ট্রেনগানধারী লোক, তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন, গাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাই কিনা আসে। Somehow that man with train guard, he got down and went to Gazi. গাজীও তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে। আসে বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে যাচ্ছেন, নিজে দাঁড়িয়ে। গাজী গুলিস্তান দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসবে। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে গাজী সাহেব, আপনি তো আমারই নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালো যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকায় নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, আমি উনি যখন হতভম্বই দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে, এছাড়া আপনি বাঁচতে পারবেন। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম ফেরত আসছে ইসলামে, বাপ্পি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ, মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনার তখন চলে গেছে। সেদিন কি একটা কি ছবি দেখানোর কথা ছিল, সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে the CEO of the MP unit এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বের হয়ে আসে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপি পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে। গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে মজা। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওটা কিছু চিন্তা করলো। চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেদের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে, কলাবাগানের। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে গড়া। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি, আমার জানা আছে।
তো গাড়ি চললো, আমরা পিছিয়ে পিছিয়ে চললাম আবার কাফেলাকে গাড়ি 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়, স্টপ করার পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে চলে যায়। আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবেশ ধরে নিয়ে আসছে আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তাদের কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুভমেন্ট, সিও ফার্স্ট আনসার। তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা, যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসা স্বপন, পাশে বসা আমার বোনের জামাই লিটু।